স্কুল লেভেল জিওগ্রাফির এই পর্বে সকলকে স্বাগতম। হাই দেবাংশী, কি করো? আচ্ছা, তুমি দেখেছো আকাশ দিনে নীল থাকে আবার রাতে কালো হয়ে যায়? তোমার জানতে ইচ্ছা করে কেন হয়? তাহলে চলো আজ তোমাকে নিয়ে রকেটে করে মহাকাশে পাড়ি দেওয়া যাক। রকেট যাত্রা শুরু করলো। জানালার বাইরে পৃথিবীটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। দেয়ালে টাঙানো যন্ত্রের কাঁটা উচ্চতা মাপছে। 1 কিমি, 2 কিমি, এই বুঝি মেঘের সাথে ধাক্কা লাগে। চারিদিকে তুলার মতো মেঘ, তারই ফাঁক দিয়ে নিচে দেখা যাচ্ছে ছোট ছোট বাক্সের মতো ঘরবাড়ি। আরও ওপরে উচ্চতা যখন 10 কিমি, না ঘরবাড়ি, বন জঙ্গল কিছুই আর স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘের স্তর এখন অনেক নিচে, আর মাথার ওপরে আকাশটা এখন ঝকঝকে ঘন নীল। আরও ওপরে উচ্চতা এখন 80 কিমি, আকাশ প্রায় মিশমিশে কালো, ঠিক যেন রাতের আকাশ। দেবাংশী, কি ঘটল? নীল আকাশটা কোথায় গেল? মাথার উপর, আশেপাশে কোথাও নেই। তবে কি নিচে? আশ্চর্য, নীল আকাশটা পায়ের নিচে, আর পৃথিবীটা একটা ঝকঝকে নীল সাদা গোলকের মতো ভাসছে এই কালো আকাশে। আসলে নীল আকাশটা হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুস্তর। বাতাসে প্রচুর ধুলোর কণা, জলের কণা ভেসে বেড়ায়। দিনের বেলা এগুলো ধাক্কা খেয়ে সূর্যের আলো 7 রঙে ভেঙে যায়। এর মধ্যে নীল রঙটা সব থেকে বেশি করে আকাশ জুড়ে বিচ্ছুরিত হয়, তাই আকাশকে নীল দেখায়। পৃথিবীর গায়ে চাদরের মতো লেগে থাকা এই বায়ুস্তরই হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদানগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন, যার পরিমাণ প্রায় 78%, এবং আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ প্রায় 20.60%। রকেটে করে পাড়ি দেওয়ার সময় আমরা কতগুলো স্তর অতিক্রম করে আসলাম, চলো সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই। বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর, রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস। 2 নম্বর, উষ্ণতা অনুসারে স্তর বিন্যাস। যার প্রথমত রাসায়নিক গঠন অনুসারে স্তর বিন্যাস। নাসার সমীক্ষা অনুযায়ী রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডল প্রধানত 2টি স্তরে বিভক্ত। প্রথমত হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অঞ্চলে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন এবং বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে, তাই এই স্তরকে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল বলা হয়। দ্বিতীয়ত হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ার স্তরের ওপরে বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা, অর্থাৎ প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে বিভিন্ন গ্যাসের অনুপাত এবং বিভিন্ন গ্যাসের স্তরগুলি একই রকম থাকে না, তাই এই স্তরকে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল বলে। রাসায়নিক গঠন অনুসারে এই স্তরকে আরও 4টি উপবিভাগে ভাগ করা হয়। কি কি? যার প্রথমত হাইড্রোজেন স্তর, দ্বিতীয়ত হিলিয়াম স্তর, তৃতীয়ত পারমাণবিক অক্সিজেন স্তর এবং সর্বশেষ আণবিক নাইট্রোজেন স্তর। এরপর আমরা উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বলি, উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলিকে মোট 6টি ভাগে ভাগ করা হয়। যার প্রথমত ট্রোপোস্ফিয়ার। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর, তবে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 থেকে 9 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল: প্রথমত, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানের প্রায় 75% এবং সমস্ত প্রকার জলীয় বাষ্প ও ধূলিকণা এই স্তরেই দেখতে পাওয়া যায়, যার জন্য মেঘ, ঝড়, বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রপাত, শিশির, কুয়াশা প্রভৃতি সমস্ত প্রকার
প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই দেখা যায়। তাই এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। দ্বিতীয়ত, এই ট্রোপোস্ফিয়ারের ট্রপ কথার অর্থ হচ্ছে পরিবর্তন, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমরা যত ওপরের দিকে উঠতে থাকব তাপমাত্রা তত হ্রাস পেতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে। একে নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলা হয়। এই স্তরের সর্বোচ্চ অংশে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার এবং এর পরবর্তী স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশে প্রায় 2-3 কিলোমিটার তাপীয় মিশ্রণ তেমন হয় না। তাই এই অঞ্চলকে ট্রোপোপজ বলা হয়। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। ট্রোপোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল, প্রথমত, এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না, ফলে আবহাওয়া থাকে শান্ত। এই জন্য এই স্তরকে শান্তমণ্ডলও বলা হয়। ঝড় বৃষ্টি থাকে না বলে এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলি চলাচল করে। বায়ুপ্রবাহ থাকে না বলে এই জেট বিমানের ইঞ্জিন নির্গত ধোঁয়া পুচ্ছা আকারে সাদা দাগের মতো দেখা যায়। দ্বিতীয়ত, এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রাও বাড়তে থাকে, কারণ এই স্তরেই ওজোন গ্যাসের ঘনত্ব বেশি পরিমাণে থাকায় এই স্তরের উষ্ণতা বেশি হয়, আর ওজোন গ্যাসের প্রাধান্য থাকায় এই স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশে তাপমাত্রা পুনরায় বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। এই স্ট্র্যাটোস্ফিয়ার ও এর পরবর্তী স্তর মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার একটা স্থিতাবস্থা লক্ষ্য করা যায়। একে স্ট্র্যাটোপজ বলা হয়। বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোস্ফিয়ার বলা হয়। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল, প্রথমত, এই স্তরে ট্রোপোস্ফিয়ারের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। 80 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা থাকে প্রায় -100 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বিতীয়ত, মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলির অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায়। এই মেসোস্ফিয়ারের উপরের অংশে প্রায় 2 থেকে 3 কিলোমিটার অঞ্চলে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, একটা স্থিতাবস্থা লক্ষ্য করা যায়। এই স্তরকে মেসোপজ বলা হয়। বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। মেসোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 480 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে থার্মোস্ফিয়ার বলা হয়। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল, প্রথমত, এই অংশে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বাড়তে থাকে। 500 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রার পরিমাণ হয় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অংশে বায়ুস্তর কিন্তু অত্যন্ত হালকা। দ্বিতীয়ত, তীব্র সৌর বিকিরণে রঞ্জনরশ্মি ও অতিবেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়। তৃতীয়ত, ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ এই আয়নোস্ফিয়ারের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে পৃথিবীতে বেতার সংযোগ রক্ষা করা সম্ভব হয়। চতুর্থত, এই স্তরে বিভিন্ন তড়িতাহত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে অণুগুলি
প্রোটন ও ইলেকট্রনের সংস্পর্শে উত্তেজিত হয়ে পড়ে এবং সুমেরু ও কুমেরু অঞ্চলে এক প্রকার উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখা যায়। একে মেরুজ্যোতি বা অরোরা বলা হয়। সুমেরু অঞ্চলে এই মেরুজ্যোতিকে সুমেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস এবং কুমেরু অঞ্চলের এই মেরুজ্যোতিকে কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। বায়ুমণ্ডলের পঞ্চম স্তর এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তাকে এক্সোস্ফিয়ার বলে। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল, প্রথমত, এই স্তরেও উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায়। বায়ুমণ্ডলের ষষ্ঠ স্তর বা সর্বশেষ স্তর ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি প্রোটন ও ইলেকট্রনের চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়। তবে এই স্তর সম্পর্কে তেমন বিশেষ কিছু জানা সম্ভব হয়নি। এখান থেকে পরীক্ষার জন্য প্রশ্ন আসে যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। কি দেবাংশী, মহাকাশে পাড়ি দিতে আর মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগলো? ভিডিওটি দেখে উপকৃত হলে লিঙ্ক শেয়ার করে অন্যকেও উপকৃত করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।